ব্যাক কোনো রাজুজু নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সাজেক ব্লগ পার্ট 2। আজকে ভিডিওটা একটু লম্বা হবে কারণ আজকে সাজেকে আমরা যা যা করেছি সব কিছু এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। পার্ট 1-এ আপনারা দেখেছেন আমরা লাঞ্চ করেছি এই পর্যন্তই। তো লাঞ্চের পর আমরা আবার রেডি হয়ে গিয়েছি লুসাই গ্রাম, তারপর হেলিপ্যাড, আশেপাশে যেগুলো ছিল ওগুলো একটু ঘুরে দেখার জন্য। যেহেতু প্রচন্ড গরম পড়েছে তো আমরা আর রিস্ক নেইনি। কংলাক পাহাড়ে যাওয়ার আই থিঙ্ক আমরা বেস্ট ডিসিশন নিয়েছি কংলাক পাহাড়ে না যাওয়ার, কারণ এই সময় মেঘের সিজন ছিল না, তার উপর আমরাও অনেক বেশি টায়ার্ড ছিলাম যেহেতু প্রচন্ড গরম পড়েছে। এছাড়াও বর্ষাও অসুস্থ ছিল, সব মিলিয়ে আমরা ডিসিশনটা নিয়েছি যে আমরা কংলাক পাহাড়ে যাব না, শুধুমাত্র আশপাশটাই আমরা ঘুরে দেখব। সোজা রাস্তা ধরে 7 থেকে 10 মিনিট হাঁটলে লুসাই গ্রামটা পাওয়া যায়। তো আমরা লুসাই গ্রামে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যেহেতু ফেসবুক, ইউটিউব, টিকটক সব জায়গায় অনেক ভিডিও দেখেছি। লুসাই গ্রামে ঢোকার জন্য আমাদের এন্ট্রি টিকিট কাটতে হয়, যেটার প্রাইস ছিল পার পারসন 30 টাকা করে। এছাড়াও তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরতে চাইলে 100 টাকা করে পড়েছিল পার 20 মিনিটস। আই হোপ আমাদের তিনজনকে বেশ সুন্দর লাগছে তাদের ট্র্যাডিশনাল ড্রেস পরে, কারণ তাদের কালার কম্বিনেশনটা বেশ সুন্দর, সাদা আর লালের মধ্যে, যার কারণে সবাইকে খুব সুন্দর লাগে। আর এই ড্রেসটা ভালোই হেভি ছিল, আর গরমের সময় পরে খুবই গরম লাগছিল ভিতরে ভিতরে। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি জানি না এর আগে কেউ এই বিষয়ে কথা বলেছে কিনা। কথা হচ্ছে যেখানে ড্রেস পরানো হচ্ছিল, যে আপুটা আমাদেরকে ড্রেসটা পরিয়ে দিচ্ছিলেন উনি অনেক বেশি রুড ছিলেন, হয়তোবা প্রচণ্ড গরম কিংবা একজনের পর একজনকে পরিয়ে দেওয়ার কারণে তার মন মেজাজটা ভালো না। বাট আই থিঙ্ক সে আরেকটু হাম্বল কিংবা নাইস হতে পারতো, যেহেতু আমরা এটা টাকা দিয়ে পড়ছি, আমি তো আর তার রুড বিহেভটা নিতে পারবো না। একটা কথা সেটা হচ্ছে এই ড্রেসগুলো কিন্তু ক্লিন কিংবা একদম ফ্রেশ ছিল না, একটু নোংরা ছিল, একটু ছেঁড়া ফাটাও ছিল। আমরা লুসাই গ্রাম থেকে খুব তাড়াতাড়ি বের হয়ে যাই, আর সেখান থেকে বের হয়ে আমরা হেলিপ্যাডের উদ্দেশ্যে হাঁটতে থাকি। আর হাঁটতে হাঁটতেই দেখতে পাই অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান বসেছে। আমরা সবগুলো ফুড দেখছিলাম যে কি খাওয়া যায়। ভাজা পোড়া খাওয়ার ইচ্ছা ছিল না, তারপরে দেখছিলাম যদি কিছু না পাই তাহলে তো খেতে হবে। কী পাওয়া যাচ্ছিলো অ্যাকচুয়ালি ওইগুলোই দেখছিলাম। আর সামনের দিকে যে মোমোর স্টলগুলো ছিল, মোমোগুলো বেশ ছোট ছোট ছিল, অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো, বাট আমাদের ওইগুলো খেতে ইচ্ছা করছিল না। তারপর প্ল্যান ছিল ব্যাম্বোটি খাওয়ার, সেখানে গিয়ে একটু ব্যাম্বোটি খেতেই হবে। তারপর খুঁজতে খুঁজতে আমরা একদম শেষ মাথায় গিয়ে দেখি আমাদের আদিবাসী ছেলেরাই বিক্রি করছিল মোমোগুলো, তাদের সাইজগুলো একটু বড়ই ছিল। দেন ওখান থেকে আমরা সবার আগে 1 প্লেট নেই টেস্টটা দেখার জন্য যে কেমন হয়। দাদারা আমাদেরকে পারমিশন দেয়, প্লেটটা নিয়ে আমরা হেলিপ্যাডে চলে যেতে পারবো, খাওয়া শেষ করে প্লেটটা দিয়ে গেলেই হবে। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমো খাওয়ার মজাই অন্যরকম। বাট আরেকটা কথা না বললেই না, তাদের সসটা মাই গড এত মজা। আমি রেসিপিটা জিজ্ঞেসও করেছিলাম বাট আমি ভুলে গেছি কেমনে বানাইতে। আপনারা যদি কেউ রিসেন্ট সাজেকে যেতে চান তাহলে আপনারা অবশ্যই এই রেসিপিটা জিজ্ঞেস করবেন এবং আমাকে জানাবেন। আমার খুবই ইচ্ছা আমি এই রেসিপিটা ট্রাই করব। তাদের সসটা আমার অনেক বেশি ইউনিক লেগেছে আর অনেক মজা। ট্রাস্ট মি, ভিডিওটা এডিট করতে করতে আমার আবার খেতে ইচ্ছা করছে। 6 পিস মোমো পার প্লেট হচ্ছে মাত্র 150 টাকা, আর সাইজগুলো ভালোই বড় ছিল। যেহেতু আমার অনেক বেশি ভালো লেগেছে তাই আমি বর্ষাকে জোর করে খাওয়াচ্ছিলাম টেস্টটা কেমন দেখানোর জন্য। তারপর মেশিনকে খেতে বললাম। দেন মোমো আরেক প্লেট খাওয়ার ইচ্ছা ছিল, তারপর মনে হলো না আমরা ব্যাম্বোটি খাই। তারপর ব্যাম্বোটি খেলাম। ব্যাম্বোটি মেবি 30 কিংবা 40 টাকা ছিল। ব্যাম্বোটিটাও বেশ মজাই ছিল, রেগুলার টি এর মতো না, একটু ইউনিক। ততক্ষণে হেলিপ্যাডে অনেক মানুষ জমা হয়ে গিয়েছে। তারপর এক ভাইয়াকে বললাম আমাদের একটু ভিডিও করে দেন, সে একটু ভিডিও করে দিল। ভাইয়াটা অনেক ভালো ছিল, নিজে থেকে আবার ছবিও তুলে দিয়েছিল। আর দেখেন কত মানুষের ভিড় হয়ে গেছে, যদিও এখন মেঘের সিজন না তারপরও এত মানুষের ভিড় ছিল। আর হ্যাঁ, আপনারা যদি সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি এমন করে আসেন তাহলে আপনারা মেঘ পাবেন। সাজেকের স্মৃতি হিসেবে কোনো কিছু কিনতে চাইলে এখানে কিন্তু বেশ অনেকগুলোই দোকান আছে। আর যেটা আমি দুপুরে বলেছিলাম যে রাতের ভিউটা অনেক সুন্দর হবে, এটা হচ্ছে রাতের ভিউ। এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে কেউ আর্ট করে রেখে দিয়েছে, বাস্তব মনেই হচ্ছিল। রিসোর্টে এসে দেখি সেই ঠান্ডা বাতাস। তারপর আমরা তিনজন বারান্দায় বসে বসে গল্প করছিলাম, মিউজিক শুনছিলাম, অনেক ঠান্ডা বাতাস ছিল। এই গরমের দিনে রাতের বেলা শীত করতেছিল, কম্বল পরার পরেও শীত করতেছিল, তাহলে চিন্তা করেন কি পরিমাণে ঠান্ডা বাতাস ছিল। আর আমরা আসার সময় খাবার দাবার কিনে আনছিলাম। রাতের বেলা বের হতে অনেক বেশি অলস লাগতেছিল, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তার জন্য আমরা রিসোর্টের একদম কাছে একটা রেস্টুরেন্ট ছিল, ওখান থেকে আমরা খাবার কিনে আনি। আর ফুড অ্যান্ড যাওয়া হয়নি, আর সাথে কিছু স্ন্যাক্সও কিনে আনি। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি বসে যাই বর্ষার হাতে
হাতে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আমরা প্ল্যান করে এসেছিলাম এখানে বসে বসে বোর হওয়ার চেয়ে আমি বর্ষাকে বা মেসিংকে কাউকে মেহেদি দিয়ে দিব। তারপর এটা হচ্ছে ভোর রাতের দৃশ্য। ভোর রাতে অনেক জোরে জোরে বাতাস হচ্ছিল। তারপর হঠাৎ করে আমার ঘুম ভাঙে, তারপর আমি ওদেরকে ঘুম থেকে উঠানোর পরে বলে আমাকে একটু ভিডিও করে দেয়। এত সুন্দর দৃশ্য, আসলে এগুলো ক্যামেরায় বন্দি করা পসিবল না, রিয়েল নিজের চোখে না দেখার মতো হয় না। সাজেকে যাওয়া, থাকা, খাওয়া, ঘোরাঘুরি কিন্তু বেস্ট, অনেক বেশি কষ্ট হয়। তারপরও এত কেন হাইট এখন বুঝি, কারণ এই ভিউগুলো আসলে টাকা দিয়ে কেনা পসিবল না। এই মোমেন্টগুলা কখনোই টাকা দিয়ে কেনা যাবে না। এত সুন্দর মুহূর্ত। আমরা এখানে বেশ 3-4 ঘন্টা ধরেই বসেছিলাম সকাল হওয়া পর্যন্ত। আমরা অনেকক্ষণ এখানে বসে বসে ভিউটা এনজয় করেছি, আর সুন্দর বাতাস ছিল। আর এই যে আমার বিবাহিত বান্ধবীর হাতে আমি কি সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছি, হাতে অনেক সুন্দর লাগছিল, বাট ইন রিয়েল অনেক বেশি খ্যাত লাগছিল, কেমন যেন হয়েছে ডিজাইনটা। সকাল 7টার দিকে আমরা রিসোর্ট থেকে চেক আউট করেছিলাম, বাট আমাদের অনেক বেশি স্যাড লাগছিল, অনেক বেশি মন খারাপ লাগছিল। এই জায়গাটা ভীষণ প্রিয় হয়ে গিয়েছে, একদিনের জন্য হোক, বাট অনেক বেশি মায়ায় পড়ে গিয়েছিলাম আমরা। সাজেকের না অন্যরকম একটা মায়া আছে, যারা একবার যায় বারবার যেতে চায়। ভালো থেকো কাদম্বিনী ইকো রিসোর্ট, আবার যাব, আবার দেখা হবে। এবার আসছে মেন জার্নি, সেটা হচ্ছে সাজেক থেকে খাগড়াছড়িতে আমরা লোকালে করে গিয়েছি, আর পার পার্সন পড়েছে মাত্র 240 টাকা করে। এইখানে অনেকগুলো কিন্তু আছে, তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব ডিটেলসে জানতে পারবো। আমি যদিও সাজেকে প্রথমবারের মতো গিয়েছি, বাট আমি কোনো একটা জায়গায় যাওয়ার আগে অনেক বেশি রিসার্চ করি যে কিভাবে কম খরচে যাওয়া যায়। তো এইখানে আমি দেখেছি লোকালরা সাজেক থেকে বাগেরহাট থেকে দিঘিনালা থেকে খাগড়াছড়ি যায়। এইখানে কিন্তু আছে, কিন্তু ওটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন কতগুলো সিলিন্ডারের বোতল আমাদের সাথে যাচ্ছে। আর সাজেকের রাস্তা কিন্তু অনেক বেশি রিস্কি হয়, সবাই জানি আমরা। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে এখানে যাওয়া আই থিঙ্ক উচিত হবে না। আপনাদের স্পেশালি যারা ট্যুরিস্ট হয়ে যাবেন, আপনাদের জীবনের অনেক মূল্য আছে। বাই এনি চান্স আপনারা যদি কোনো দুর্ঘটনার শিকার হন, তখন কিন্তু সব দায়ভার গিয়ে পড়ে পাহাড়ের লোকেদের। সো আমার মনে হয় না আপনাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে এইভাবে যাওয়া উচিত হবে। আমরা নিজেই অনেক বেশি ভয়ে গিয়েছিলাম, এক পর্যায়ে ভাবছিলাম না আমরা এরপর সিএনজি ভাড়া করে ফেলি, তারপর আর হয়ে ওঠে নাই। সাজেক থেকে বাগেরহাট নেমে বাগেরহাট থেকে আমরা কিছু নাস্তা করে আবার বাগেরহাট থেকে আমরা এখন দিঘিনালা যাচ্ছি। সাজেক থেকে বাগেরহাট পর্যন্ত আমাদের পার পার্সন 130 কিংবা 140 পড়েছিল, আমার ঠিক খেয়াল নাই। আর বাগেরহাট থেকে দিঘিনালা পড়েছিল পার পার্সন 80 টাকা। সাজেক থেকে বাগেরহাট আসার পর্যন্ত আমরা অনেক কিছু ফেস করেছি, যেমন অনেক জোরে জোরে বৃষ্টি পড়ছিল, অনেক মানুষ ছিল, এত ভিড় ছিল, টাইট ভিড় ছিল। প্রথমে ওঠার সময় মাত্র আমরা 4-5 জন ছিলাম, পরে আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ উঠছিল আর অনেক ভিড় ছিল। দিঘিনালা থেকে খাগড়াছড়ি ছিল 80 কিংবা 90 টাকা এমন। ফাইনালি আমরা খাগড়াছড়ি পৌঁছে গেছি। তারপর আমরা আবার খাগড়াছড়িতে ছিলাম, খাগড়াছড়িতে অনেক ঘোরাঘুরি করেছি, সেগুলোর ভিডিও আসবে সুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।